পর্ব ৪, দড়ির সাহায্যে ঝুলে পড়া। আপনার হাঁটার ধরনই বলে দেয় আপনি একজন প্রকৃত বিজয়ী। একবার একটা সার্কাসে যাওয়ার অভিজ্ঞতা মনে করুন। দেখলেন ৭ জন মানুষ গোল রিং এর ভেতর দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে। আশেপাশের দর্শক তালি দিতে লাগলেন, আর কেউ কেউ তো খুশিতে চেঁচিয়ে উঠল। মা আমার কানে ফিসফিস করে বললেন, এরা সেই বিখ্যাত ওয়ালেন্ডাস, যারা কোনো সুরক্ষা ছাড়া মানব পিরামিড তৈরি করে। মায়ের কথায় আমি আরো বেশি অবিশ্বাসে ভরে গেলাম। হঠাৎ চারদিকে শুনশান নীরবতা নেমে এলো। সবাই মানব পিরামিডের সামনে দাঁড়িয়ে থাকা কার্ল এবং ওয়ালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছে। তারা জার্মান ভাষায় কিছু বলছিল, এবং এরপর সেই দম্পতি মানব প্রাচীর বেয়ে পিরামিডের ওপরে উঠে গেল। আমরা সবাই ভয়ে থমকে গিয়েছিলাম। শেষে যখন তারা দড়ির ওপর দাঁড়িয়ে লাফিয়ে পড়ল, প্রতিটা মানুষ খুব সুন্দরভাবে মাটিতে অবতরণ করল। প্রত্যেকের মুখে বিজয়ীর হাসি ছিল, তাদের দেহভঙ্গি ছিল বিজয়ের সোপান। আপনি যদি সার্কাসের একজন বাজিকর হন, তাহলে কল্পনা করুন তো, আপনি দড়ির সাহায্যে ঝুলছেন। প্রতিদিন বিভিন্ন দরজা দিয়ে হাঁটার সময়, সেটা অফিস, আদালত বা রান্নাঘর হোক, মনে রাখবেন আপনার দেহভঙ্গি আপনার আত্মবিশ্বাসের একটা প্রতীক। আপনার দেহভঙ্গি হবে আপনার বিজয়ের অস্ত্র। সুতরাং মানুষের সাথে যোগাযোগের বিশেষ কৌশলগুলো রপ্ত করে নিন। এগুলো আপনাকে সত্যিকারের বিজয়ী করে তুলবে। পর্ব ৫, বড়দের কৌশল। আপনার কি মনে আছে ওই কৌতুকটার কথা, যখন কেউ মঞ্চে দাঁড়িয়ে বলে, আচ্ছা আমি জানতে চাই আমার কাজ আপনাদের কেমন লাগে? তখন শ্রোতারা গুনগুন করে। তারা একে অপরকে প্রশ্ন করে, আসলেই কি তারা তার কাজ পছন্দ করে? মানুষের এই অনুভূতির পেছনে যে সূক্ষ্ম ব্যাপারটা কাজ করে, সেটাকে আমরা আবেগ বলি। যখন আমরা পরিচিত কারোর সঙ্গে দেখা করি বা তারা আমাদের দিকে আসে, তখন আবেগ জোরালোভাবে কাজ করে। আমরা চেষ্টা করি বুঝতে অন্য ব্যক্তি আমাদের প্রতি কতটা আগ্রহী। তারা কি আমাদের দিকে তাকাচ্ছে? তাদের মুখে হাসি ফুটছে? তারা কি আমাদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসছে? তারা কি বোঝাতে চাইছে যে আমরা তাদের জন্য গুরুত্বপূর্ণ? যদি উত্তরগুলো হ্যাঁ হয়, তবে আমাদের মনটা প্রশান্তিতে ভরে যায়। তাদের আচরণ ভালো বলে আমরা স্বীকৃতি দেই, কিন্তু যদি তারা আমাদেরকে এড়িয়ে চলে, তবে আমরা তাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করি এবং তাদের নির্বোধ হিসেবেই ধরে নিই। যখন কাউকে জেরা করা হয়, তখন তার শরীরের ভাষা জেরাকারীর প্রত্যেক প্রশ্নের উত্তর খুঁজে নিতে সাহায্য করে। তারা দেখতে চায় আপনি কতটা স্বাভাবিকভাবে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, আপনার উত্তর দেওয়ার সময় কতটা ঝুঁকে কথা বলছেন সেটাও লক্ষ্য করে। তারা কিন্তু আপনার হাতের নড়াচড়াও দেখবে। এগুলো কি স্বাভাবিকভাবে নড়ে না এলোমেলোভাবে? সবকিছু বিচার বিশ্লেষণ করে তারা আপনার উত্তর কতটা গ্রহণযোগ্য ও জোরালো ছিল সেটাও বুঝতে চেষ্টা করবে। কথার সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গির অমিল তাদের চোখে আলাদাভাবে ধরা পড়বে। তারা নানা প্রশ্ন করবে এবং আপনাকে মৃত্যু ভয় দেখাতেও পিছুপা হবে না। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাও খেয়াল করবে। আজকাল আদালতে দায়িত্বশীল জাজদের সহকারী রাখা হয়, যাদের কাজ হলো কথা বলার সময়ের শারীরিক অসঙ্গতি টুকে রাখা। এগুলো অবশ্যই আপনার দুর্বলতা। অনেক আইনজীবী তাদের ব্যক্তিগত সহকারী হিসেবে নারীকে নিয়োগ দিতে বেশি আগ্রহী। এর পেছনে একটি কারণ হল নারীরা অন্যের ত্রুটি খুঁজে বের করতে সক্ষম। অন্যদিকে এটা সত্য যে নারীরা পুরুষদের তুলনায় বেশি আবেগীয় হন। আইনজীবীরা আদালতে সবসময় শরীরের ভাষার দিকে বেশি মনোযোগ দেন। 1960-এর আলোড়িত শিকাগো 7-এর ট্রায়ালে প্রতিপক্ষ আইনজীবী প্রধান বিচারকের শারীরিক অঙ্গভঙ্গিতে অসঙ্গতি আছে বলে অভিযোগ করেন। তার মতে, প্রধান বিচারক নিজের অবস্থান থেকে সরে সামনের দিকে ঝুঁকে পড়েছেন, যা বোঝায় তিনি এই ব্যাপারে আগ্রহী নন। বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে অন্যের সামনে সঠিকভাবে প্রকাশ করে, যদিও আপনি মুখ দিয়ে কিছু বলছেন না। আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এবং আপনার হাতে মাত্র 10 সেকেন্ড আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার। আইনজীবীদের মতো প্রত্যেকে আলাদা আলাদাভাবে অবচেতন মনে অন্যদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে, যা সম্পূর্ণরূপে তাদের শরীরের ভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠে। মানুষের শারীরিক অঙ্গভঙ্গি আপনাকে বুঝিয়ে দেবে আপনি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কথার চেয়ে অনেক সময় আপনার শরীরের ভাষা তাদের জন্য আরো বেশি তথ্য দেয়। আপনাকে আমি কেমন মনে করি, এর জবাবটা আপনার শরীরের ভাষা থেকেই আসবে। অবশ্যই খুব ভালো লাগে অথবা ভালো লাগে না। যখন 4-5 বছরের একটা শিশু আপনার সামনে দাঁড়িয়ে সে আপনাকে দেখেই দুহাত দিয়ে চোখ লুকায়, পরে সে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে আশ্রয় নেয়, তখন সেই একই শিশু তার পিতার আগমনে
হাত পা ছুড়ে বিজয়ের হাসি নিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ওই শিশুর শারীরিক ভঙ্গিমাগুলো আমাদের মনে করায় যেন সে ফুলের মতো সূর্যের আলোয় চকচক করছে। আপনার বয়স 20, 30, 40 বা 50, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এক এক বয়সে আপনার চরিত্রে এক এক ধরনের পরিবর্তন এসেছে? লুকানো বাচ্চামিগুলো বের করে আনুন। একটা কোম্পানির অনুষ্ঠানে একবার আমার থাকার সুযোগ হয়েছিল। দেশের অনেক খ্যাতিনামা ব্যক্তিও উপস্থিত ছিলেন। আমি এবং আমার বন্ধু কার্লা একসাথে গিয়েছিলাম। কার্লা সুপ্রতিষ্ঠিত একটা কোম্পানির কপিরাইটার। সে সম্প্রতি বিধবা হয়েছে এবং ওর জীবনে কিছু বাজে ঘটনা ঘটেছে। সম্প্রতি তাদের কোম্পানি কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে সে একজন। এই অনুষ্ঠান তার জন্য একটা সুবর্ণ সুযোগ নিজের জন্য কাজের ব্যবস্থা করার। আমাদের আশেপাশে বড় বড় কোম্পানির কর্তারা ঘুরছিলেন। এক সুদর্শন পুরুষ কার্লার দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের উপস্থিতি জানান দিল। আমি ধারণা করলাম তিনি বড় কোনো কোম্পানির বড় পদে আছেন। যখন তাদের চোখাচোখি হলো তখন কার্লা মাথা ঝুঁকিয়ে একটু হাসল। তারপর আমরা আবার আগের মতো কথা বলতে শুরু করলাম। এরপর একটা আশ্চর্য ঘটনা ঘটল। অপর একজন ভদ্রলোক কার্লার দিকে তাকিয়ে হাসলেন। এবার কার্লা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভদ্রলোকের হাসিটা উবে গেল এবং তিনি ভিড়ের মাঝে হারিয়ে গেলেন। আমি তো হতভম্ব হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি চেঁচিয়ে বলি, কার্লা, তুমি কি বোঝো না লোকটা স্বয়ং প্যারিসের বিখ্যাত কোম্পানি ইয়ং অ্যান্ড প্যারিসের মালিক। ঠিক তখনই 5-6 বছরের একটা শিশু কোথা থেকে যেন এসে জুড়ে বসল। বাচ্চাটা কার্লার জামার কোনা ধরে বলল, এই যে ছোট্ট ছেলেটির প্রধান আকর্ষণ ছিল কার্লার মনোযোগ পাওয়া। পরে জানা গেল শিশুটি অনুষ্ঠান তত্ত্বাবধায়কের ছোট ছেলে উইলি এবং দেখতেও বেশ মায়াবী। কার্লা নিজেকে গুছিয়ে নিয়ে হাঁটু গেড়ে বাচ্চাটার সামনে বসে বলল, বাহ বাহ বাহ। উইলির মুখে আনন্দের ঝলকানি। তখন সে দৌড়ে চলে গেল অন্যদিকে। আমি কার্লার সাথে আগের কথায় ফিরে এলাম। এর মধ্যে কয়েকজন বড় মানুষের সাথে তার মৌখিক পরিচয় হলেও কেউই সামনে আসেনি। কার্লা, আমি ডাকলাম। সে বলল, হ্যাঁ লেইল, কয়েকজন তোমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু কেউই তো এগিয়ে আসছে না। তুমি কি লক্ষ্য করেছ? হ্যাঁ, সে বলল। তুমি যখন সবাইকে দেখছ তখন খুব ছোট্ট করে হাসছ। উইলির জন্য যে হাসি সেটা বড়দের জন্য কেন দিচ্ছ না? কার্লা বিস্ময়ে তাকিয়ে বলল, এটা তো সম্ভব না। বাচ্চা আর বড়দের মধ্যে তো পার্থক্য আছে। একবার চেষ্টা তো করো, আমি বললাম। এদিকে এক ভদ্রলোক কার্লার দিকে তাকিয়ে হাসল। তখন কার্লা এগিয়ে গিয়ে বলল, আমি কার্লা, আর এই আমার বান্ধবী লেইল। হাই, আমি জনসন। ভদ্রলোক বললেন, আমাদের সাথে কিন্তু আড্ডায় যোগ দিতে পারেন। কার্লা বলল। ভদ্রলোক সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেল এবং সবকিছু আনন্দময় হয়ে উঠল। এবং এখান থেকেই একটা এফেক্টিভ কৌশল জন্ম নিল। নতুন পরিচয়ের ক্ষেত্রে নিজেকে খোলামেলা উপস্থাপন করুন। কেউ আগ্রহ দেখালে দ্বিগুণ আগ্রহ দেখান এবং হাসি মুখে এগিয়ে যান। আপনার হাসি দেখে যেন তারা মনে করে এই ব্যক্তির কাছে আমি হয়তো বিশেষ কেউ। পর্ব 6, কিভাবে সহজেই কাউকে বন্ধু করে নেবেন। যে সিক্রেট নলেজ আপনাকে ডিজায়ারেবল করে তুলবে। জিগ নামের একজন ভদ্রলোককে আমি চিনি। তিনি সবার কাছে একজন জ্ঞানী মানুষ হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে প্রচুর পড়াশোনা করেছেন। একদিন তিনি আমাকে বললেন, মানুষ যতই জ্ঞানী হোক না কেন, যতক্ষণ সে অন্যদের বিষয়ে গুরুত্ব না দেয় ততক্ষণ অন্যরাও তার কথা শোনার আগ্রহ দেখায় না। অর্থাৎ আপনি যত জ্ঞানী হন না কেন, আপনার শ্রোতাকে আগে বুঝতে দিন যে আপনি তাকে পছন্দ করেন, তাকে গুরুত্ব দেন। তারপর যখন আপনি কথা বলবেন দেখবেন তারা মন দিয়ে শুনছে। মানুষের মন অনেকটা 24 ঘন্টার নিউজ চ্যানেলের মতো। আপনি যা দেখাতে চাইবেন মানুষ সেটাই দেখবে। আপনি যদি আপনার কথার মাধ্যমে শ্রোতাকে সম্মান দেখাতে পারেন, দেখবেন মানুষও আপনাকে সম্মান করবে। আপনার হাসি, দৃষ্টিভঙ্গি এবং শারীরিক ভঙ্গিমা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কৌশল হিসেবে ব্যবহার করে দেখাতে হবে যে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন আমরা নতুন কারো সাথে দেখা করি তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায়। আপনার শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের কথা মনে আছে? তিনি ক্যাসিয়াস নামেও কিন্তু পরিচিত ছিলেন এবং তাকে সবসময় ঝুঁকে ও চিন্তিত দেখা যেত। এই গুণগুলো তাকে ভয়ঙ্কর হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অর্থাৎ আমাদের মস্তিষ্ক আমাদের নানান নির্দেশনা দেয় যখন আমরা নতুন কারো সাথে পরিচিত হই। কিন্তু অনেক সময় আমরা নতুন কারোর সাথে পরিচিত হতে গিয়ে অযথা বেশি ভাবতে থাকি। এই অতিরিক্ত চিন্তা ভাবনা আমাদের মাঝে নেতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারে, যা বন্ধুত্ব গড়ে তোলার পথে বাধা হয়ে দাঁড়ায়।
এটা কিন্তু খুবই হতাশাজনক। আপনি হয়তো প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। যখন আমরা কারো সাথে কথা বলি, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে প্রায় 10,000-এর মতো প্রতিক্রিয়া ঘটে, যা সম্পর্ক গড়ে তোলায় বড় ভূমিকা রাখে। আপনি যদি স্বতঃস্ফূর্তভাবে আপনার শরীরের ভাষা প্রকাশ করতে না পারেন, তাহলে সেটা আপনাকে কম আকর্ষণীয় করে তুলতে পারে। ভেবে দেখুন, কখন আপনি লজ্জা বা নেতিবাচক চিন্তা ছাড়াই নির্দ্বিধায় কথা বলেন? ঠিক ধরেছেন, যখন আপনি একা থাকেন বা এমন কারো সাথে থাকেন যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, তখন কোনো বাধা ছাড়াই আপনি কথা বলতে পারেন। আপনার প্রিয় বন্ধুদের সাথে যেমন আপনি কথা বলেন, মনের আনন্দে হাসেন, হাত নাড়েন, চোখ ছোট বড় করেন, এমনকি একে অপরের কাঁধে হাতও রাখেন, তখন আপনার মধ্যে কোনো লজ্জা বা ভয় কাজ করে না। এটাই স্বতঃস্ফূর্ত বডি ল্যাঙ্গুয়েজ। যেভাবে নিজের শরীরকে স্বতঃস্ফূর্তভাবে কথা বলার জন্য প্রস্তুত করবেন, এবার আমরা জানব কল্পনা শক্তি ব্যবহার করে কিভাবে স্বতঃস্ফূর্ততা বজায় রাখা যায়। যেভাবে আমরা খুব পরিচিত মানুষের সঙ্গে কথা বলি। চলুন একটা মাইন্ড গেম খেলা যাক। নিজের মস্তিষ্ককে একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করি। ধরুন, আপনার সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যার সঙ্গে আপনি প্রাণ খুলে কথা বলতে চান। এবার নিজেকে কল্পনা করুন, এই ব্যক্তিটি আপনার হারিয়ে যাওয়া সেই বন্ধুটি, যাকে আপনি অনেক দিন ধরে খুঁজে ফিরছেন, অনলাইন অফলাইন সব জায়গায়, কিন্তু কোথাও খুঁজে পাননি। এবার ভাবুন, এই সামনের মানুষটাই সেই হারিয়ে যাওয়া বন্ধু। আপনি কি আপনার মস্তিষ্ককে এভাবে বোঝাতে পারবেন? যদি পারেন, তাহলে তার সাথে পুরনো বন্ধুর মতো কথা বলা শুরু করুন। দেখবেন আপনার ভেতরের ভয়, সংকোচ সব উড়ে গেছে। আর এই কৌশলটাকে আমি নাম দিয়েছি হাই পুরনো বন্ধু, হাই ওল্ড ফ্রেন্ড। তবে এখানে একটা সতর্কতা, এই কৌশল শিখে হুট করে কারো কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলবেন না, আরে এতদিন কোথায় ছিলি, অথবা তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। বরং বিনয়ের সাথে পরিচিত হন। যেমন বলবেন, হ্যালো, আমি কেভিন, কেমন আছেন, আপনার নামটা জানতে পারি? যখন আপনি এভাবে মনের ভেতর আনন্দ অনুভব করবেন, আপনার শরীরের অঙ্গভঙ্গি স্বাভাবিকভাবেই আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আমি মজার ছলে প্রায় বলি, নিজেকে এভাবে প্রকাশ করুন যেন আপনি বৈদ্যুতিক বাতি, যার আলোতে নতুন পরিচিত জনকে আলোকিত করছেন। অথবা যদি আপনি কুকুর হতেন, তাহলে লেজ নাড়িয়ে আপনার মনের অবস্থা প্রকাশ করতেন। যেভাবেই হোক, আপনি নিজেকে তুলে ধরুন। দেখবেন আপনার নতুন পরিচিতরা আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। কৌশল 6, হাই পুরনো বন্ধু, হাই ওল্ড ফ্রেন্ড। যখন আপনি নতুন কারো সাথে দেখা করেন এবং তার সাথে কথা বলতে চান, তখন ভয় বা লজ্জা দূরে রেখে নিজের মনে সেট করুন এবং এই মানুষটি আপনার পুরনো বন্ধু, যাকে আপনি অনেক দিন ধরে খুঁজে ফিরছেন। সে বন্ধুর মতো মনোভাব নিয়ে কথা বলতে শুরু করুন। দেখবেন আপনার মস্তিষ্ক আপনাকে সুন্দর কিছু মুহূর্ত তৈরি করতে সাহায্য করবে, আর আপনার পুরো শরীর যেন আলাদা করে কথা বলা শুরু করবে। একবার আমার একটা অনুষ্ঠানে আমি কয়েকজন অপরিচিত মানুষকে একে অপরের সাথে কথা বলতে দিলাম। প্রথমে তারা খুব চেষ্টা করলো, কিন্তু কথাবার্তায় তেমন প্রাণ ছিল না। তারপর আমি তাদের বললাম, ভাবুন যার সাথে এখন কথা বলবেন সে আপনার হারানো বন্ধু, যাকে আপনি দীর্ঘদিন ধরে খুঁজছেন। এই মাইন্ডসেট নিয়ে তারা আবার একে অপরের সাথে কথা বলা শুরু করলো, আর তখন পুরো পরিবেশটাই বদলে গেল। কয়েক মিনিটের মধ্যেই সেখানে একেবারে বন্ধুত্বপূর্ণ হইচই শুরু হয়ে গেল, যেন বহুদিন পর আসলেই পুরনো বন্ধুরা একসাথে হয়েছে। মুখে কিছুই বলতে হবে না। আমরা এতক্ষণ এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করলাম যেখানে দুজন মানুষ একই ভাষায় কথা বলতে পারে। কিন্তু ভাবুন তো, যদি আপনি এমন একটা দেশে যান যেখানে কেউ আপনার ভাষা বোঝে না, আর আপনিও তাদের ভাষা বুঝতে পারেন না, তখন কি করবেন? এই অবস্থায় কি কৌশলগুলো কাজ করবে? আপনারা অনেকেই নিশ্চয়ই মনে মনে এমন প্রশ্ন করছেন। উত্তরটা হলো হ্যাঁ, কাজ করবে। অনেক সময় দেখা যায় সামনের মানুষটি আপনার কথা বলার ভাষা একদমই বুঝতে পারে না, কিন্তু আপনার শরীরের অঙ্গভঙ্গি দেখে সে বুঝে যায় আপনি কি বলতে চাচ্ছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বিদেশে ভ্রমণের সময় এমন পরিস্থিতিতে অনেকবার পড়েছি। যেসব জায়গায় আমার ইংরেজি কাজ করেনি, সেখানে আমি বডি ল্যাঙ্গুয়েজকে সেরা অস্ত্র হিসেবে ব্যবহার করেছি। একবার ইউরোপে ভ্রমণের শেষে আমার ইউরোপীয় বন্ধু খুবই অবাক হয়ে জানালো, ওখানে যাদের সাথে আমার দেখা হয়েছে তারা আমাকে নিয়ে নাকি খুবই প্রশংসা করেছে। তারা বলেছে এমন প্রাণবন্ত আর মিশুক আমেরিকান তারা আগে কখনো দেখেনি। অথচ মজার বিষয় হলো, তাদের সাথে আমার কথোপকথন একদমই হয়নি, কারণ তারা ইংরেজিই তো বোঝে না।
আর এখান থেকেই বুঝতে পারি মানুষের শরীরী ভাষা কতটা শক্তিশালী। নিজেকে পরিপূর্ণ করার কৌশল। অ্যাডেলফি ইউনিভার্সিটি একবার একটা চমৎকার গবেষণা পরিচালনা করেছিল, যেখানে মানুষের পারস্পরিক যোগাযোগ এবং গতি প্রকৃতি নিয়ে পরীক্ষা করা হয়। কিছু স্বেচ্ছাসেবককে নিয়ে করা এই গবেষণায় তাদের অপরিচিত মানুষের সঙ্গে মিশতে এবং কথা বলতে বলা হয়। প্রথম পরীক্ষায় স্বেচ্ছাসেবকদের মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছিল, যেন তারা অপরিচিত ব্যক্তিটিকে পছন্দ করে এবং মন থেকে তার সাথে মিশে যায়। অন্যদিকে দ্বিতীয় পরীক্ষায় তাদের কোনো মাইন্ডসেট ছাড়া স্বাভাবিকভাবে মিশতে বলা হয়। গবেষণার ফলাফল থেকে দেখা গেল, যেসব স্বেচ্ছাসেবক পজিটিভ মনোভাব নিয়ে এগিয়েছিল তাদের যোগাযোগ এবং সম্পর্ক অত্যন্ত আকর্ষণীয় ছিল। তাদের কথাবার্তা ছিল প্রাণবন্ত এবং উভয় পক্ষই আন্তরিকভাবে অংশ নিয়েছে। আর যেসব ক্ষেত্রে মাইন্ডসেট তৈরি করা হয়নি, সেখানে খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি, এমনকি স্বেচ্ছাসেবকদের আগ্রহও কম ছিল। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই, মনের মধ্যে ইতিবাচকতা থাকলে সম্পর্ক কতটা সুন্দরভাবে গড়ে ওঠে। সুতরাং আপনাকে এই কৌশলগুলো নিয়মিত অনুশীলন করতে হবে, যাতে এগুলো আপনার জীবনের স্বাভাবিক অংশ হয়ে যায়। পর্ব 7, ছটফটানি কমান। কিভাবে পুরোপুরি বিশ্বাসযোগ্য হবেন। আমার এক বন্ধু আছেন, নাম হেলেন। ও বিভিন্ন কোম্পানির জন্য লোক খুঁজে দেয়। একদিন কৌতূহলবশত আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে একটা ইন্টারভিউ দিয়েই বুঝে ফেলো কে যোগ্য আর কে নয়? হেলেন আমার প্রশ্ন শুনে চমকালো না, কারণ সে হয়তো এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি তো কাউকে নির্বাচন করি না, আমি শুধু জানিয়ে দিই কোন মানুষ কি মিথ্যা বলছে, ব্যাস। আমি বুঝলাম সত্যি বা মিথ্যা বলার ব্যাপারটা এত সহজ না। হেলেন আমার অবস্থার দিকে নজর দিয়ে বলল, কিছুটা চিন্তা করো লেল, আমি কিভাবে করি। একটু থেমে সে বলল, সেবার আমি এক ভদ্র মহিলার ইন্টারভিউ নিচ্ছিলাম, যিনি একটা ফার্ম হাউসের মার্কেটিং ডিরেক্টর পদের জন্য আবেদন করেছেন। তিনি খুব স্বাভাবিকভাবে বসেছিলেন এবং আমার দিকে তাকিয়ে কথা বলছিলেন। যখন আমি জানতে চাইলাম তিনি কিভাবে বেতন আশা করছেন, তখনও খুব স্বাভাবিক উত্তর দিলেন। কিন্তু বিপত্তি দেখা দিল যখন আমি জিজ্ঞেস করলাম কেন তিনি পূর্বের চাকরি ছেড়েছেন। হেলেন আমার দিকে এক নজর দিয়ে বলল, সেই মুহূর্তে ভদ্রমহিলা কিছুটা ভরকে গেলেন। তার হাত পা নাড়ানো শুরু হলো এবং আমাদের মধ্যে যে চোখের যোগাযোগ ছিল সেটাও ভেঙে গেল। তিনি একটা পায়ের উপর আরেক পা ছড়িয়ে বসলেন এবং নিজের হাত মুখে স্পর্শ করতে লাগলেন। হেলেন আমাকে প্রশ্ন করল, তো এ থেকে কি বুঝলে লেল? আমি কিছু না বলে শুনতে থাকলাম। ও বলল, তার অদ্ভুত শারীরিক ভঙ্গিমা দেখে আমি বুঝলাম তিনি সত্যি বলতে পারছেন না। তার ছটফটানি ছিল চোখে পড়ার মতো। তাই আমি প্রসঙ্গ বদলালাম এবং জানতে চাইলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এবার যেন তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন, ছটফটানিও বন্ধ হয়ে গেল, হাত মুখ স্বাভাবিক হয়ে গেল। হেলেন আবার প্রশ্ন করল, আপনি কি মনে করেন পূর্বের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা কম ছিল, শুধুমাত্র এই কারণেই কি আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন? হঠাৎ আবার ছটফটানি শুরু হলো। তার চোখের যোগাযোগ বন্ধ হয়ে গেল। তিনি এক হাত দিয়ে অন্য হাতের উপর নাড়াচাড়া শুরু করলেন এবং পা দুটো আবার গুটিয়ে ফেললেন। হেলেন অবিরত প্রশ্ন করতে থাকলেন যতক্ষণ না পর্যন্ত প্রার্থী সঠিক তথ্যটি দিলেন। সবশেষে জানা গেল ভদ্রমহিলার আগের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর তাকে এমন কুপ্রস্তাব দিয়েছেন যা তিনি গ্রহণ করতে পারেননি, ফলে তিনি চাকরিটা ছাড়তে বাধ্য হন। এ কারণে মানব সম্পদ উন্নয়ন বিভাগ বা পুলিশ বিভাগে যারা কাজ করেন তাদের মানুষের আচরণ এবং বডি ল্যাঙ্গুয়েজ পড়ার দক্ষতা থাকা জরুরি। যে যত বেশি দক্ষ সে তত বেশি চতুর। হেলেন আরও জানালেন, তার এক সহকর্মী এক ব্যক্তির ইন্টারভিউ নিয়েছিলেন। অদ্ভুতভাবে ওই ব্যক্তি সব প্রশ্নের সোজা সাপটা জবাব দিলেও তার কেন জানি মনোপুত হয়নি। তার সাফল্যের গল্পগুলো সঠিকভাবে বলার সময় কিছু একটার ঘাটতি ছিল। প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার শারীরিক অঙ্গভঙ্গি সবকিছু বলে দিয়েছিল, কিন্তু তবুও কিছু একটা মিসিং ছিল। বড় কোম্পানির কর্মকর্তারা মাঝে মাঝে এসব বিষয় বোঝার চেষ্টা করেন, কিন্তু অভিযোগ তুলে প্রমাণ করা কঠিন। এজন্যই অনেক বড় বড় কোম্পানি লাই ডিটেক্টর মেশিনের সাহায্য নেয়। তারা কর্মীদের এই মেশিনের মধ্যে দিয়ে যেতে দেয়, দেখতে চায় তারা কোনো সত্য গোপন করছে কিনা। লাই ডিটেক্টর মেশিন এমন একটা যন্ত্র যা ব্লাড প্রেশার, শ্বাস প্রশ্বাস, হার্টবিট, ঘাম এবং অন্যান্য শারীরিক অনুভূতিজনিত বিষয়গুলো বিশ্লেষণ করে। একটা বিষয় সত্যি কিনা তা জানায়। এফবিআই, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই যন্ত্র ব্যবহার করে। যদিও এটা সরাসরি নির্দেশ করে না যে কেউ মিথ্যে বলছে, তথাপি তথ্য বিশ্লেষণ করে সত্য মিথ্যার অবস্থান বোঝা যায়।
কিন্তু এই পদ্ধতি কি শতভাগ কার্যকরী? বলা চলে। বিশেষ করে যেসব মানুষ মিথ্যা বলতে অভ্যস্ত নন তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। কিন্তু আপনি যদি মিথ্যা বলার জন্য ট্রেন্ড হন, তাহলে এই যন্ত্রকে বোকা বানানো খুব কঠিন কিছু না। সত্যের সাথে মিথ্যা মেশাবেন না, সর্বদা সত্য বলুন। মিথ্যা বলার সময়ে আমরা সমস্যার সম্মুখীন হই, আবার সত্য বলতে গেলেও কখনো কখনো আমরা অতিরিক্ত ছটফট করি, বিশেষ করে যখন আবেগতাড়িত হয়ে পড়ি বা কারো কাছে ভয় পেয়ে থাকি। যেমন আপনি এক নারীর সামনে দাঁড়িয়ে আছেন যিনি খুব সুন্দর, তার সামনে আপনার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন পরিস্থিতিতে আপনার শারীরিক অঙ্গভঙ্গি উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আবার ধরুন একজন নারী তার কোম্পানির পরবর্তী পদক্ষেপ একজন গম্ভীর ক্লায়েন্টের সামনে তুলে ধরছেন, সেক্ষেত্রে বিষয়টি ঘটে যেতে পারে। এ জাতীয় সমস্যা আরো বড় হতে পারে যখন আপনি অনুভব করবেন চারপাশের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, যা আপনার দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। গরম সহ্য করতে না পেরে যদি অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি করে ফেলেন, তাহলে শ্রোতাদের মনে হবে আপনি মিথ্যা বলছেন। কারণটা খুবই স্বাভাবিক, আপনার শরীর ও মুখ একে অপরকে সাহায্য করছে না। অভিজ্ঞ বা বাকপটু ব্যক্তিরা কখনোই প্রাকৃতিক দুর্যোগ বা পরিস্থিতিকে আমলে নেন না। তারা জানেন বারবার মুখে হাত নেওয়া, হাত দিয়ে ঘাম মোছা, শরীর চুলকানো বা দর্শকদের প্রতি অনাগ্রহী হয়ে পড়া তার কথাকে গুরুত্বহীন করে তুলবে। এজন্যই পেশাদার বক্তারা ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে গিয়ে নিজেদের বক্তব্য সফলভাবে উপস্থাপন করেন। এই বিষয়ে একটা স্মরণীয় ঘটনা উল্লেখ করা যাক। 1960 সালের 25 সেপ্টেম্বর রিচার্ড মিলহাস নিক্সনের সাথে জন ফিজল্ট কেনেডির একটা লাইভ টেলিভিশন বিতর্ক হয়। এটা ছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে নির্বাচন বিষয়ক বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেছিলেন নিক্সনের অপরিপক্ক সাজসজ্জা, অতিরিক্ত ছটফটানি এবং বারবার চোখের ভ্রুর ঘাম মোছার প্রবণতা তাকে ক্যামেরা থেকে দূরে সরিয়ে ফেলেছিল। এর ফলস্বরূপ অদ্ভুতভাবে নিক্সন নির্বাচনে হেরে যান। কৌশল 7, ছটফটানি কমান। বিশেষ করে আপনি যখন কারোর সাথে কথা বলছেন, ওই সময় আপনার নাক চুলকাচ্ছে, কানে অস্বস্তি হচ্ছে বা পায়ের পাতা চুলকাচ্ছে, এসব হলে আপনি ছটফট করতে থাকবেন এবং হাত, নাক, কান চুলকাতে আরম্ভ করবেন। ফলস্বরূপ আপনি আপনার কথায় বিচ্যুত হবেন। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে এবং ভাববে আপনি তাদের মিথ্যা বলছেন। তাই কথা বলার সময় ছটফট করা বন্ধ করে দিন, একটু সহ্য করতে শিখুন। আপনি যদি কিছুটা ধৈর্য রাখেন, মানুষ আপনার কথায় গুরুত্ব দেবে। পর্ব 8, হ্যান্স নামের ঘোড়াটির বোধশক্তি। মানুষ বলতে বাধ্য হবে আপনার আন্দাজ ক্ষমতা ঘোড়ার মতো প্রখর। এই অংশে আমি আপনাকে পরিচয় করিয়ে দেব হ্যান্স নামের একটা ধূর্ত ঘোড়ার সাথে, যার থেকে একটা কৌশলের জন্ম হল। হার্বার্ন ওয়েস্টন নামে এক ব্যক্তির মালিকানায় ছিল হ্যান্স, যিনি বার্লিনের একটা শহরে বসবাস করতেন। হার্বার্ন পোষা ঘোড়া হ্যান্সকে পাটিগণিতের এমন কিছু বিষয় শিখিয়েছিল যা 19 শতকের ইউরোপে একটা তাজ্জব ব্যাপার হিসেবে রটে গিয়েছিল। হ্যান্সই একমাত্র পশু যে তার সামনের 2 পা এবং খুরের সমন্বয়ে পাটিগণিতের নানা দিক সমাধান করতে পারত। হার্বার্ন ওয়েস্টন হ্যান্সকে আরো অনেক কিছু শিখিয়ে ফেলেছিলেন ইতোমধ্যে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। হ্যান্সের জন্য এইসব বিষয় কোনো ব্যাপারই ছিল না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল যখন হ্যান্স তার মালিকের কোনো ইশারা বা শব্দ না শুনে নিজ থেকে উপস্থিত মানুষদের সংখ্যা গুনতে শুরু করল। এমনকি কতজন মানুষ চোখে গ্লাস পরে আছে তাও হ্যান্স বলে দিতে পারত। উৎসাহী জনতার প্রশ্নের উত্তরও ঘোড়াটা দেওয়া শুরু করল সময়ের সাথে সাথে। হ্যান্স এতটাই প্রশিক্ষিত হয়ে গেল যে সে মানুষের জানা অজানা নানা বিষয় রপ্ত করতে আরম্ভ করল। পাটিগণিতকে সাধারণ বিষয় হিসেবে ধরা হলেও ঘোড়াটা পাটিগণিতের অধ্যায় পার করে অন্যান্য বিষয়গুলোতেও নিজের প্রতিভার স্বাক্ষর ছড়িয়ে দিল। ইংরেজি বর্ণমালা, সমসাময়িক বিভিন্ন বিষয় মনে রাখা, এসব কিছু হ্যান্সের পক্ষ থেকে অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। ঘোড়াটা কোথাও থেমে যায়নি, তার মালিক যেদিকেই তাকে শেখাতে লাগলেন সেটাই সে লুফে নিচ্ছিল। এমন চালাক ঘোড়া এ পৃথিবীর কেউ কখনো দেখেনি। মানুষের সৃষ্টি সংক্রান্ত জীববিজ্ঞানের সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারত। স্বাভাবিকভাবেই হ্যান্সের কথা ছড়িয়ে গেল দেশে দেশে। সে কি এক আশ্চর্য ঘোড়া! হ্যান্স হয়ে উঠল মিডিয়ার তুমুল আলোচনার বিষয়। ইউরোপ জুড়ে পার্টি থেকে রেস্তোরাঁ সব জায়গায় হ্যান্সকে নিয়ে আলোচনা জমে উঠল। অবস্থা এতই বেগতিক হয়ে উঠল যে বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং ঘোড়াবিদদের ঘুম হারাম হয়ে গেল। তারা কতভাবে প্রমাণ করতে চাইলেন যে সবকিছু ভাওতাবাজি ছাড়া আর কিছুই না।
কিন্তু সকলেই হ্যান্সের সামনে নাস্তানাবুদ হয়ে পড়লেন। বিশেষজ্ঞরা পরীক্ষা করতে লাগলেন হ্যান্সের এই আশ্চর্য গুণগুলো। অধিকাংশই বিশ্বাস করতে পারছিলেন না ব্যাপারটা। সবাই এক বাক্যে স্বীকার করলেন, হ্যান্স খুবই ধূর্ত। একটা ঘোড়া এতটা ধূর্ত হতে পারে, এটা ভাবা যায় না। আচ্ছা, আমরা এখন হ্যান্সের অধ্যায়টা একটু সময়ের জন্য বন্ধ রেখে বাস্তবে ফিরে আসি। তাহলে দেখতে পাবো যে আমাদের আশেপাশে যাদের আমরা অন্যদের থেকে উপরে বা কেউ একজন হিসেবে বিশেষায়িত করি, তারা কিন্তু আমাদের থেকে খুব বেশি আলাদা না। প্রত্যেকটা মানুষের সমান সংখ্যক অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও কেউ কেউ ঠিকই আমাদের উপরের চেয়ারটা দখল করে বসে আছেন। সমাজের মানুষ তাদের গুরুত্বপূর্ণ কেউ বলে স্বীকৃতি দিচ্ছে। তারা অন্যদের থেকে আলাদা, ঠিক অন্যদের থেকে একটু বেশি গ্রহণযোগ্য। এই ধরনের গ্রহণযোগ্যতা পাওয়া ব্যক্তিদের ভালো করে পর্যবেক্ষণ করেছেন কি? তারা অনেক বেশি জ্ঞানধর্মী কথা বলেন এমনটাও কিন্তু না, আমাদের মতো সাধারণ বিষয় নিয়েই কথা বলেন। অথচ তাদের কথা মানুষজন মন্ত্রমুগ্ধের মতো শোনেন। কিছু সময় আমরাই তাদের নানা সর্বনামে ভূষিত করি, যেমন মেয়েটা চাবুকের মতো শক্তিশালী, সে কখনোই ভুল করে না, এই মেয়েটা সবকিছুতেই পারদর্শী, এমন গুণ সবসময় দেখা যায় না। এ জাতীয় শব্দগুলো আজকাল আমরা অনেক বেশি ব্যবহার করি। আরো কিছু বিশেষণ মানুষের মুখে শোভা পায়, যেমন সে সবসময় সঠিক জিনিসটাই খুঁজে পায়, মেয়েটার আন্দাজ শক্তি ঘোড়ার মতো প্রখর। এখন বিশেষণগুলো ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন তো, এই সবগুলো বিশেষণই কিন্তু হ্যান্সের কাহিনীর পর থেকে প্রচলিত হয়েছে। এখন চলুন আবার হ্যান্সের কথায় ফেরা যাক। অবশেষে সেই দিনটা এসেই পড়ল। হ্যান্সকে আলাদাভাবে নিয়ে বিশেষ অনুসন্ধান শুরু হলো। অনুসন্ধানকারীরা অতিরিক্ত আশাবাদী যে তারা খুব সহজেই কিছু গোপন ট্রিক্স বের করে ফেলবেন, যা হ্যান্সের মালিক হার্বার্ন ওস্টেন ব্যবহার করে মানুষদের ধোঁকা দিয়ে যাচ্ছেন। অনুসন্ধান দলে যেমন কিছু গবেষক ছিলেন, তেমনি কিছু ঘোড়ার মালিকও ছিলেন। তারা খুব ভালো করেই জানেন কিভাবে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের ধারণা হ্যান্সের নিজস্ব ক্ষমতা বলে কিছুই নেই, সবটাই হলো হার্বার্নের ছলচাতুরি। উৎসাহী সাংবাদিক, ঘোড়াপ্রেমী সহ নানা শ্রেণীর উৎসুক জনতা ভিড় করতে শুরু করলো সেখানে। হ্যান্সকে একেবারে তার মালিকের সংস্পর্শ ছাড়াই পরীক্ষা শুরু হয়ে গেল। হার্বার্ন ওস্টেনও তাতে বাধা দিলেন না। গবেষণা কমিশনের সবাই মালিক হার্বার্নকে ওখান থেকে চলে যেতে বলল। তিনি সাথে সাথে চলে গেলেন, যাতে তাদের পরীক্ষায় কোনো প্রকার প্রভাব না পড়ে। অনেকেরই ধারণা ছিল হার্বার্ন যেতে চাইবেন না, কিন্তু তিনি সত্যি সবাইকে অবাক করে দিয়ে ওই স্থান ত্যাগ করলেন। বেচারা হ্যান্স মালিকের এভাবে চলে যাওয়া অসহায় চোখে দেখতে থাকল। পরীক্ষকরা হ্যান্সকে প্রথম পরীক্ষার সামনে ফেললেন। একটা গাণিতিক সমস্যা ঘোড়াটার সামনে উপস্থিত হল। সবার মনে একই প্রশ্ন উঁকি দিচ্ছিল, ওটা কি মালিকের অনুপস্থিতিতে এর জবাব দিতে পারবে? অবিশ্বাস্য! হ্যান্স তার মালিকের সাহচর্য ছাড়াই উত্তর দিয়ে দিল নিজের দুই খুরের ইশারায়। তারপর একে একে দ্বিতীয়, তৃতীয় প্রশ্ন করা হলো। হ্যান্সের নির্ভুল উত্তর। পরীক্ষকরা এবার নড়েচড়ে বসলেন। যারা এতদিন সমালোচনা করে আসছিলেন তারা সবাই চুপ হয়ে গেলেন। হ্যান্স যেন তাদের মুখে চপেটাঘাত করে বসেছে। এক একজন তো লজ্জায় লাল হয়ে গেলেন। একটা ঘোড়া তাদের এমন লাঞ্ছনার স্বাদ দিল। অন্যদিকে উৎসুক জনতার পালে আরো হাওয়া লাগলো। তারা বিজয়ীর বেশে চেঁচাতে লাগলেন। কেউ কেউ তো সমালোচকদের খ্যাপাতে আরম্ভ করে দিল, এখন এখন প্রথম অনুসন্ধানকারী দলটি যখন হ্যান্সকে স্বীকৃতি দিল, চারদিকে আরো হইচই পড়ে গেল। তখন হ্যান্স আর শুধু ইউরোপের জন্য বিস্ময় হয়ে থাকেনি, বরং বাকি বিশ্বের জন্য বিস্ময় হয়ে গেল। দ্বিতীয় পরীক্ষক দলে আগের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিজ্ঞানী এবং ঘোড়ার প্রশিক্ষকদের সমন্বয় ঘটল। এই ঘোড়াটা কিভাবে এসব প্রশ্নের নির্ভুল জবাব দেয়? তবে কি ঘোড়াটা সত্যি গণিত বোঝে? কেউ কেউ আবার নিজেদেরকে এই প্রশ্নটা করল। দ্বিতীয় পরীক্ষক দল এগিয়ে গেল। তারা ছোট্ট একটা বুদ্ধি খাটালো এবারে, যা ইতোপূর্বে কারো মাথায় আসেনি। পূর্বের পরীক্ষকদের মতো জোরে শব্দ করে কোনো প্রশ্নই করেনি এই দলটি। একজন হ্যান্সের কানে কানে প্রশ্নটা ছুড়ে দেয়। ঘোড়াটা অসহায়ের মতো চারিদিকে তাকালো। উপস্থিত দর্শকদের কেউই এবার প্রশ্নটি শুনতে পায়নি, তাই সবাই চুপচাপ হ্যান্সের উত্তরের আশায় ওদিকে মনোযোগ দিল। চারদিকে শুনশান নীরবতা। সবাইকে অবাক এবং চরম হতাশ করে দিয়ে
হ্যান্স দাঁড়িয়ে রইল। তাহলে কি হ্যান্স উত্তর দিতে ব্যর্থ হল? দর্শকদের মাঝে এক করুণ সুর বেজে উঠল। তার মানে হ্যান্সের কাছে এই গাণিতিক যোগফলের কোনোই উত্তর নেই। পরীক্ষক দলের মুখে ফুটে এলো বিজয়ীর হাসি। তারা বুঝে গেছেন হ্যান্স কিভাবে নির্ভুল উত্তর দিয়ে গিয়েছে এতদিন, কিভাবে বোকা বানিয়েছে বাঘা বাঘা সব ব্যক্তিদের। কি ধারণা রয়েছে কিভাবে হ্যান্স নামের এই ঘোড়াটি এত সব বিষয়ের নির্ভুল জবাব দিয়ে গিয়েছে বলা যাবে? আর এখনই বা কেন সে উত্তর দিতে ব্যর্থ হলো? আসলে ঘোড়াটা গণিত ফণিত কিছুই বুঝত না। ঘোড়া কি আর মানুষের ভাষা বোঝে? কিন্তু তাহলে ও কিভাবে এসব প্রশ্নের উত্তর দিয়ে গেল? প্রশ্নটা সবার মনে উঁকি দিচ্ছে। হ্যান্স এখানেই তার বুদ্ধির পরিচয় দিয়েছে। সঠিক উত্তর ঘোড়াটা না জানলেও ওর পর্যবেক্ষণ ক্ষমতা ছিল মারাত্মক লেভেলের। ওটার সামনে রাখা উত্তরগুলোর মাঝে যেটা ভুল, সেটার দিকে যখনই সে খুঁড় তুলত, উপস্থিত দর্শকরা একটা হতাশার ভাব করত। তাদের চেহারা এবং প্রতিক্রিয়া দেখে হ্যান্স বুঝে নিত ওটা ভুল উত্তর। আবার যখন সে সঠিক উত্তরের দিকে খুঁড় তুলত, তখন দর্শকরা খুশিতে নিজেদের হাত পা ছোঁড়াছুড়ি করত। অনেকে আবার খুশিতে চেঁচাত। হ্যান্স তখন বুঝে নিত ওটাই আসল উত্তর। নিশ্চয় এতক্ষণে সবাই হ্যান্সের সফলতার এই কৌশলটা বুঝে নিয়েছেন। এই চমৎকার কৌশলটিকে বলা যায় হ্যান্স নামের ঘোড়াটির বোধ শক্তি। সে তার দর্শকদের প্রতিক্রিয়া খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তার প্রতিক্রিয়া দেখাতো, যা ছিল পুরোপুরি সফল। একটা ঘোড়া ওটা করতে পারলে মানুষ কেন পারবে না? টিভি কি শব্দ ছাড়া দেখা যায়? হঠাৎ করে একটা ফোন কল এলো, আর ওপাশ থেকে বাবার কণ্ঠ শোনা গেল, টিভির শব্দটা একটু বন্ধ রাখো, একটা ফোন কল এসেছে। অমনি না চাইতেই সাউন্ড অফ করে মিউট করে দিতে হলো। মিউট করার পরেও যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকেন, তবে দেখা যাবে টিভিতে চলা দৃশ্যপট স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিনেতাদের হাতের নাড়াচাড়া, তাদের মুখভঙ্গি, ভ্রু কুঁচকানো, অট্টহাসি ইত্যাদি বলছে তারা ঠিক কি বোঝাতে চাচ্ছে। ফোনে কথা বলার সময়ও টিভিতে চোখ রাখলে প্রতিটি ঘটনার মোড় কিন্তু স্পষ্ট বোঝা যাবে। হ্যান্সের ঘোড়ার কৌশলটা ঠিক তেমনই। শুধু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে অন্যরা কি করছে, কিভাবে করছে। বলা লাগবে না, বরং নিজেই সঠিক উত্তর খুঁজে নিতে পারবেন। তারা কি হাসছে? তারা কি মাথা ঝাঁকাচ্ছে? তারা কি হাত নাড়াচ্ছে? তারা ওসবই করছে যা তারা শুনছে। তারা কি চোখের ভ্রু কোঁচকাচ্ছে? তারা কি দূরে কোথাও তাকিয়ে আছে? তারা কি হাত পা ভাঁজ করে রেখেছে? এর উত্তর হতে পারে না। তারা কি গলা চুলকাচ্ছে? তারা কি পেছনের দিকে ফিরে যাচ্ছে? যা শারীরিক অঙ্গভঙ্গি চেনার জন্য কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার নেই, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে অনুভব করেন। অপর ব্যক্তি আপনার কথা শুনছে না। যখন শ্রোতা আপনার থেকে সরে পড়তে চায়, তখন দেখা যাবে যে সে ঘাড় চুলকাচ্ছে অথবা পেছনে সরে এসেছে। তার মুখে বিরক্তি। এসব বুঝতে রকেট সায়েন্স কিন্তু জানা লাগে না। নিজেই বুঝে ফেলবেন আপনার কোন কথাটা কে কিভাবে নিচ্ছে। কৌশল নম্বর ৭৭-এ এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে। কৌশল ৮, হ্যান্স নামের ঘোড়াটির বোধশক্তি। নিজের পর্যবেক্ষণ ক্ষমতা আরো বাড়ান। যখন কথা বলছেন তখন সেই সেন্সটাও কাজে লাগান যে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি আপনার কথা শুনে। তাদের প্রতিক্রিয়া বুঝে সামনে এগিয়ে যান। সবচেয়ে বড় ব্যাপার, একটা ঘোড়া যদি মানুষের প্রতিক্রিয়া বুঝে তার কাজ চালিয়ে যেতে পারে, তবে মানুষ কেন পারবে না? যদি এই গুণটা অর্জন করতে পারেন, তবে দেখবেন মানুষই আপনার সুনাম করবে। তারা বলবে, ও তো সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, ওর সেন্স অনেক ভালো। পর্ব ৯, কোনো কিছু করার পূর্বে অন্তত একবার পুরোটা কল্পনার চোখে দেখে নিন। কিভাবে নিশ্চিত হবেন যে একটুও বাদ যায়নি? বরফের উপরে স্কিইং কখনো টিভিতে দেখার সুযোগ হয়েছে? যদি হয়ে থাকে তবে খেয়াল করে দেখেছেন পাহাড়ের ওপর যে খেলোয়াড়টি স্কিইং এর শুরুর সংকেতের জন্য অপেক্ষা করছে, সে গুলির শব্দের অপেক্ষায় থাকলেও ভেতরে ভেতরে অনেক দূরে গিয়ে গেছে। সে কল্পনায় অনুশীলন করছে কত দ্রুত সে স্কিইং করে নামছে, কতটা প্রাণবন্ত তার গতি, কিভাবে দারুণ সব জায়গা সবার আগে পার হচ্ছে। এটাই তার একমাত্র চিন্তা। অথচ সবাই শুধু তাকে অপেক্ষা করতে দেখছে। সব ধরনের খেলোয়াড়রাই কিন্তু এমনটা করে, যেমন রেসিং গাড়ির চালক, বর্ষার নিক্ষেপকারী, দৌড়বিদ, সাঁতারু, স্কায়ার কিংবা পিস্তল শুটার। প্রত্যেকে খেলার শুরুর পূর্বে কল্পনায় অনুশীলন করে, যেখানে তারা দুরন্ত গতিতে ছুটে চলে, পানির গন্ধ, ঘাসের গন্ধ কিংবা নিঃশ্বাসের শব্দ অনুভব করে। জাম্পার যেমন মাটিতে সঠিকভাবে অবতরণের কল্পনা করে, সাঁতারু তেমনি অসীম তেজে জলে ঝাঁপ দেওয়ার কল্পনার বিভোর থাকে।
সাঁতারু তেমনি অসীম তেজে জলে ঝাঁপ দেওয়ার কল্পনায় বিভোর থাকে। সবার কল্পনার শেষটা পুরোপুরি একই, নিজেকে বিজয়ীর আসনে দেখতে পাওয়া। স্পোর্টস সাইকোলজিস্টদের মতে খেলার পূর্বে এই কাল্পনিক অনুশীলন প্রায় সকল শ্রেণীর খেলোয়াড়রাই করে থাকেন, হোক তিনি তুখোর কিংবা কম পারদর্শী। তাদের মতে আসন্ন খেলার মুহূর্ত যদি আপনি কল্পনায় অনুভব করতে পারেন, যেমন আপনি যদি ক্রিকেটার হন তবে আপনার পরবর্তী শটটি কিভাবে নিচ্ছেন তা অনুভব করছেন, গলফ প্লেয়ার ঘাসের ঘনত্ব অনুভব করছেন কিংবা দৌড়বিদ মাটি অনুভব করছেন, তবে এটি আপনার খেলায় ভালো প্রভাব ফেলবে এবং আপনাকে মানসিকভাবে এগিয়ে রাখবে। বিছানায় শুয়ে শুয়ে ২৬ মাইল। নিশ্চয় কথাটা পাগলামি মনে হচ্ছে, তাই না? বিছানায় শুয়ে কিভাবে ২৬ মাইল অতিক্রম করা যায়, এটাই ভাবছেন তো? এমনটাই কিন্তু ঘটেছিল আমার বন্ধু রিচার্ডের সাথে। রিচার্ড একজন ম্যারাথন দৌড়বিদ। সে নিউ ইয়র্ক ম্যারাথন প্রতিযোগিতার জন্য অনেক অনুশীলন করে, অথচ প্রতিযোগিতার সপ্তাহখানেক আগে সে দুর্ঘটনার শিকার হয়। ভয়াবহ কোনো চোট না লাগলেও তাকে ২ সপ্তাহ বিছানায় বিশ্রাম নিতে বলা হয়। ডাক্তার সাফ জানিয়ে দেয় কোনোভাবেই ২ সপ্তাহের পূর্বে সুস্থ হওয়া সম্ভব না। আমরাও হতাশ হয়ে গেলাম, ওকে বেশি বেশি সমবেদনা জানালাম। আমাদের আর করার কিছুই ছিল না। প্রতিযোগিতার দিন আমাদের সবার চোখ যেন আকাশে উঠে গেল। আমরা বিস্ময়ের সুরে চেঁচিয়ে উঠলাম, রিচার্ড, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো বিছানায় থাকার কথা। রিচার্ড দৌড়ের জন্য স্পেশাল জুতা জামা পরে চলে এসেছে। কে তাকে আটকে রাখবে? এই অবস্থায় কেউ ম্যারাথনের মতো প্রতিযোগিতায় অংশ নেয়? রিচার্ড মনে হচ্ছে খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা নিয়েছে। সে বলল, তোমাদের চোখে হয়তো আমি বিছানায় পড়েছিলাম, সেটা সত্যি, কিন্তু আমি প্রতিদিন বিছানায় শুয়ে শুয়েই ২৬ মাইল ৩৮৫ গজ দৌড়েছি। আমি প্রতিদিন দৌড়ানোর কল্পনা করেছি, প্রতিটা রাউন্ড আমি সম্পন্ন করেছি, হোক না সেটা কল্পনায়। তখন বুঝলাম বিছানায় শুয়ে শুয়ে সে মানসিক প্রস্তুতি নিয়েছে। ম্যারাথনের একজন প্রতিযোগীর মতোই সে দৌড়েছে তার কল্পনায়। তাকে দেখে মনে হচ্ছে কল্পনায় হলেও সে বাস্তবের চেয়ে কম আশাবাদী নয়। রিচার্ড বিজয়ের বেশে সবগুলো রাউন্ড লড়ে গিয়েছে। প্রতিযোগিতার শেষে দেখা গেল সে খুবই স্বাভাবিক, কোনো ধরনের চোট কিংবা দুর্বলতা তার মধ্যে দেখা গেল না। আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। এমন অবস্থায় সে কিভাবে এত সাহস পেল, আমি এখনো কল্পনা করলে থমকে দাঁড়াই। রিচার্ড আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। কোনো কিছু করার পূর্বে তা কল্পনায় অনুশীলন করে নেওয়াটা কতটা কার্যকরী, সেক্ষেত্রে রিচার্ডের এই ঘটনার চেয়ে আর ভালো কোন উদাহরণ হতে পারে? কৌশল নয়, কোনো কিছু করার পূর্বে অন্তত একবার পুরোটা কল্পনার চোখে দেখে নিন। অনুশীলনের যেমন বিকল্প নেই, তেমনি মানসিক অনুশীলনেরও বিকল্প নেই। আপনি যে কোনো কিছু করার পূর্বে যদি কল্পনায় সেটি একবারের জন্য অনুশীলন করেন, তবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আপনার কল্পনার অনুশীলনে আপনার হাতের নাড়াচাড়া, মুখের হাসি, নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া একটা ভালো লক্ষণ। আর যদি আপনি সত্যিই প্রতিযোগিতার মঞ্চে নিজেকে অনুভব করতে পারেন, তবে বুঝে নিতে হবে আপনি কয়েক কদম সামনে এগিয়ে আছেন।